আসসালামু আলাইকুম। বিষয়টি যখন অত্যন্ত অত্যাবশ্যকীয়, সময় উপযোগী এবং প্রাসঙ্গিক, তখন সেটা নিয়ে সবাই কথা বলে, যারা কথা বলে বা যাদের চিন্তার খোরাক যোগায়, সে প্রসঙ্গে আরও কিছুটা তথ্য উপাত্য উঠে আসুক বা সমালোচনার ভিতরে আরও কিছু মশলা ঢুকিয়ে দেওয়া হোক, যেন প্রসঙ্গটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে, মুখরোচক হয়ে ওঠে, শ্রুতির বিষয়বস্তুতে পরিণত হয়। তেমন একটি বিষয়, লন্ডনের সেজদা ও বিএনপির ঘন আয়ু, এই শিরোনামটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। যদিও বিষয়টি আরও 2 মাস আগেই সংগঠিত হয়েছিল, তা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, পর্যবেক্ষণ, অনেক কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, যে সব কিছু নিয়ে মাথা ঘামানোর কি দরকার। কিন্তু গতকাল দেখলাম হাসনাত আবদুল্লাহ নিজেই বলে ফেলেছেন, রাষ্ট্রপ্রধান লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন। তো এই জন্যই ভাবলাম বিষয়টা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করে রাখি। যারা এর ভিতরে সামাজিক যে যোগাযোগ মাধ্যম বা একটু জানার বোঝার চেষ্টা করেন, বিষয়ের যতটুকুন পারা যায় গভীরে ঢোকার চেষ্টা করেন জুলাই বা 5ই আগস্ট নিয়ে, তাদের হয়তো দিব্য জ্ঞানে ধারণা আছে এটা সংগঠিত হওয়ার পরে আগে আগে ওই সময়ের ভিতরে বাংলাদেশ ব্র্যাক ব্যাংকের অফিসে মাহফুজ আলমের সাথে কতিপয় কিছু লোকের গোপন মিটিং হয়েছিল। কোথায়? ব্র্যাক ব্যাংকে কতিপয় লোকের, এবং সেখানে মাহফুজ আলম উপস্থিত ছিলেন, যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করে দিয়েছেন ডক্টর ইনুস, সে উপস্থিত ছিলেন। কোথায়? ব্র্যাক ব্যাংকের অফিসে, ব্র্যাকের অফিসে, সম্মিলিত ব্র্যাকের প্রধান অফিসে। এখন যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল জুলাই আগস্টের, সে যে কোনোভাবেই গড়ে উঠুক, তৈরি হোক, যে কোনোভাবেই, কিন্তু শেষ পর্যন্ত জনগণের কণ্ঠস্বর 71 সালের স্বাধীনতার দিকে কিন্তু ধাবিত হয়েছে। শুরু একটা নিয়ে, চূড়ান্ত ফলাফল আর একটার বিষয় নিয়ে। ডক্টর ইউনূসকে এনে প্রধান উপদেষ্টা করার যে উদ্দেশ্য ছিল, তার পিছনে একটা অভিপ্রায় ছিল। অভিপ্রায়টা হচ্ছে জনগণের কণ্ঠস্বর, আকাঙ্ক্ষা, অর্থাৎ স্বাধীনতার পূর্ণভোগের সকল সুযোগ সুবিধা তৈরি, সকল হবে না হয়তো, কিছুটা হলেও নাগরিক সুযোগ সুবিধাটার একটা ফিল্ড, গ্রাউন্ড, লেভেল গ্রাউন্ড। এটা ভোটের রাজনৈতিক লেভেল গ্রাউন্ড আমি বলছি না, নাগরিকদের একটি লেভেল গ্রাউন্ড থাকার দরকার, যেখানে নাগরিকটা 19-20-এর ভিতরে নাগরিক হিসাবে সমমর্যাদা বা মর্যাদা পেয়ে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে দণ্ডায়মান থাকবে। কিন্তু এখন তো 20-20 না, অনেক তফাৎ, অনেক তফাৎ। এক বেতন স্কেলের বৈষম্য মনে হয় 15 কি 16:1, অর্থাৎ 15 জন কর্মচারী ইস্টু একজন অফিসার। বেতন বৈষম্য দিয়েই নাগরিকদেরকে কিভাবে বিভেদের ভিতরে, মানে উচ্চবর্ণ নিচ্চবর্ণ বা উচ্চগোত্র নিচ্চগোত্র, উচ্চ নাগরিক নিম্ন নাগরিক, ভিআইপি নাগরিক, আর কি বলবো, এগুলা ভোটার অথচ তাদের ঘর বাড়ি নাই, এই যে নাগরিকদের ভিতরে যে বৈষম্য, বড় বৈষম্য, এই জায়গাটা হয়তো পূরণের কিছুটা চেষ্টা করার, বা এই ধরনের আরও কিছু অর্থ স্বাস্থ্য, ওগুলো বিজ্ঞজনদের ব্যাপার, আমি আমার দৃষ্টিতে যেটা বুঝি এইগুলোর ব্যাপারে কিছুটা যদি সমতা আনা যায়। অর্থের যে পুঁজিবাদের হাতে যে অর্থ চলে গেছে প্রায় 80-90 ভাগ, আর 10 ভাগ সাধারণ মানুষ এই নিয়েই নাড়াচাড়া করে খাচ্ছে, অর্থাৎ 1 টাকা 2 টাকা
5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট নিয়ে। আর 1000 টাকার নোট ধরেন সব বড় লোকদের ডোয়ারে পকেটে চলে গেছে। ছোট ছোট উপমা দিয়ে এগুলাই। এই জায়গাগুলো ডক্টর ইউনূসকে দিয়ে হয়তো কিছুটা মেরামত করানোর চেষ্টা করেছিল, বা এর পেছনে কোনো অন্য কারোর অন্য কোনো উদ্দেশ্য ছিল। কিন্তু সবচেয়ে বড় অন্তরায় এই সংস্কারের ভিতরে, সবচেয়ে বড় অন্তরায়, সবচেয়ে বড় উচ্ছৃঙ্খলতা, সবচেয়ে বড় বাধা, রাষ্ট্রকে বারবার হেনস্থা করা, সরকারকে বিরক্তিতে বিব্রত রাখা, নানা ধরনের চাঁদাবাজ, দখলবাজ, খুনোখুনি, রাহাজানি, হত্যা, বিভিন্ন ধরনের অপরাধে রাষ্ট্রকে একেবারে নাজেহাল করে তুলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর সময়ের ভিতরে এমনভাবে চাপের ভিতরে, টিউবের ভিতরে ফেলে দিয়েছে, যে ভয়ভীতির ভিতরে ফেলে দিয়েছে, যে সর্বশেষ সাদা পাথর লুটতরাজের মাধ্যমে সরকার ত্রাহি ত্রাহি অবস্থা। কিভাবে এখন সরবে, কোথায় যাবে, কিভাবে পালাবে, কিভাবে ক্ষমতা যার যার মতো আন্ডার সাইন এবং এক্সিট ফর সেফ জোন, মানে তারা খুব কষ্টের ভিতরে 24 ঘন্টা পার করছেন। কিন্তু উপদেষ্টাদের মুখের চেহারা দেখলেই বোঝা যায় জাহাঙ্গীর আলম সব কথা বলেন ঠিকই, কিন্তু কতটা ভীতির ভিতরে তারা এই কথাগুলো বলছেন, উচ্চারণ করছে, সেটা তাদের হাবভাব দেখলে বোঝা যায়। তো এখন ডক্টর ইউনূস মুখে যাই বলুক, প্রথম দিকে তার ভিতরে যে দৃঢ়তা ছিল, তার ভিতরে যে একটি মানসিক শক্তিশালী অবস্থান ছিল, সেটা নাই। অনেকটা ক্ষীণকায় চেহারা ধারণ করেছে তার ভিতরে। এখন কথা হলো, আমি খোঁচাটা দিলাম কেন? উনি লন্ডন গিয়েছিলেন কিন্তু অন্য একটা প্রোগ্রামে, অন্য যে কোনো বিষয়ে বাংলাদেশের যে অর্থ সম্পদগুলো লুটতরাজ হয়েছে সেগুলো বিষয় ছিল, অভ্যন্তরীণ এবং একটি রাষ্ট্রীয় কাজে গিয়েছিলেন। যদিও ব্রিটিশের সময় সে রাষ্ট্রপ্রধান ওনার সাথে বসেননি, কথা বলেননি, দেখা করেননি, তারপরেও তার যে কার্যক্রমগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে তার কার্যক্রম সংগঠিত হয়েছে। কিন্তু ওইখানে যাওয়ার পরে তিনি কোন চাপে, কাদের ইশারায়, কাদের কথা মতো ডক্টর ইউনূস তারেক জিয়ার সাথে সাক্ষাৎ দিলেন বা করলেন, এর পিছনে কি কোনো ছায়া নেই? অবশ্যই বড় ধরনের একটি ছায়া আছে, একটি ইঙ্গিত আছে, এবং এই ছায়াটা শুভ ছায়া নয়, অশুভ ছায়া, অশুভ শক্তি, ডিপ স্টেট পাওয়ার, সরকারকে নিয়ন্ত্রণ করার যে বাইরের ছায়া ক্ষমতা থাকে, সেটাই, সেই ক্ষমতাই তাকে ওইখানে যেতে বাধ্য করিয়েছে বিএনপি। অর্থাৎ রাষ্ট্রর ভিতরে অভ্যন্তরীণভাবে এই সরকারকে এমনভাবে একটি চাপ প্রয়োগ করা হয়েছে, তাদের কাজে বাধা দিয়ে, তাদের সংস্কারের অন্তরায় হয়ে, যে ডক্টর ইউনূস তারেক জিয়ার সাথে বসতে বাধ্য হয়েছে এবং সেই পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখন এটা কি সুখবর, শুভ কোনো আলামত? না, শুভ আলামত নয়, অত্যন্ত করুণ পরিণতির একটি প্রতিধ্বনি, পদধ্বনি, একটি পরিতীয়মান প্রতিকার, দৃষ্টান্ত, খারাপ দৃষ্টান্তমূলক একটি উদাহরণ হয়ে থাকবে লন্ডনের এই সাক্ষাৎ, লন্ডনের এই মোলাকাত, লন্ডনের এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে নির্বাচনমুখী হয়ে যাওয়া বাংলাদেশের জন্য। কিছু কিছু জায়গায় আপনাকে ভাবতে হবে, বিএনপি যদি দূরদর্শী রাজনৈতিক সংগঠন হতো, নির্বাচনমুখী এতটা পাগল না হয়ে ডক্টর ইউনূসকে দিয়ে বাইরে থাকা যত অস্ত্র, দেশের অভ্যন্তরের ভিতরে যে অস্ত্র ছড়ানো সিচুয়েশন ছিল, সেগুলা বাইরে চলে যাওয়া, যে অর্থ দেশের সম্পদ বাইরে যাওয়া, বাইরে চলে গেছে যারা, দেশের যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, এর থেকে পুনরুদ্ধারের চেষ্টা করত, নিজে তাকে সাহায্য করে সম্পূর্ণ রাষ্ট্রকে একটি অর্থশালী, বিশ্বের
সমর্থন পুষ্ট জায়গা, মান সম্মানের দিক থেকে, সর্বদিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ অবস্থান তৈরি করিয়ে নিয়ে তারপরে সংস্কারের মধ্য থেকে এমন একটি পরিস্থিতি তৈরি করে নিত যে সে ক্ষমতায় গিয়ে নির্দ্বিধায় নিশ্চিন্তে একটি সুন্দর আবহ ভিতর দিয়ে, অর্থনীতি হোক, স্বাস্থ্যসেবা হোক, শিক্ষা হোক, মানুষের অন্তত ভাব আবেগের দোরগোড়ায় গিয়ে তারা মনস্থির করে নিতে পারত যে হ্যাঁ, এখন রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্রীয় একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছে। জনগণও সেই পরিস্থিতির উপরে বিশ্বাস করে আস্থা রেখেই বিএনপিকে সকল ধরনের রাষ্ট্র পরিচালনার মধ্যে জড়িত করে নিজেরা তারা সেই আবহে সাঁতরাতে চেষ্টা করত। কিন্তু জুলাই আগস্ট কাদের কণ্ঠস্বর, এটা বিএনপি বুঝতে ভুল করেছে। বিএনপির চিন্তা চেতনায় সেই চৈতন্যদীপ্ত বুদ্ধিস ধর্মাবলম্বীদের মতো নীরবতা, মানে এটা কি বলবো, নিজেদেরকে বিবেক নিরস্ত্র করা, বিবেককে তারা অস্ত্রের জায়গায় বা ক্ষুরধারের জায়গায় নিয়ে যায়নি। তারা তাদের মেধাকে অত্যন্ত ক্ষীণকায়, একেবারে মানে কি বলবো, মেধাহীন যে দর্শন, সেটারই আমার দৃষ্টিতে মনে হয় প্রতীয়মান করে গেল। এখন যা বোঝাতে চাচ্ছি আমি, সেটা হলো ডক্টর ইউনূসকে কেউ বা কাহারা ইঙ্গিত দিয়েছে এইভাবেই যে তারেক জিয়ার সাথে বসো, কথা বলো, নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিয়ে অন্য কারোর কাছে ক্ষমতা দেবে না। আমি এর আর একটা ভিডিওতে এর আর একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করব। অন্য কারোর হাতেই ক্ষমতা দেবে না, ক্ষমতা ঠিক বিএনপিকেই দেবে এবং বিএনপিকে নিতেই হবে। ক্ষমতা বিএনপিকে এইবার গিলাবেই। বিএনপিকে গলার ভিতরে দিয়ে যেভাবে হোক ঘুষিয়ে কিলিয়ে দণ্ড দিয়ে, পাইপ দিয়েই হোক, স্যালাইনের মাধ্যমে হোক, যেভাবে হোক বিএনপিকে এবার ক্ষমতায় গিলাবে। গিলানের পর কি হবে, দেশের যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, এটা কোনোভাবেই বিএনপির দমন করার ক্ষমতা নেই। পুলিশ তাকে এক বিন্দু হেল্প করবে না। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে সেই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগে পরিণত করবে না। ছাত্রদল গঠনেরই ছাত্র পাচ্ছে না। আপনি তথ্য নিয়ে দেখেন, তর্কে জড়াবেন না, পাচ্ছে না। স্বেচ্ছাসেবক দলের লোক পাচ্ছে না, যুব দলের জন্য উপযুক্ত ম্যান পাওয়ার তারা পাচ্ছে না তাদের কুরাম পুরা করে গঠন করার জন্য। মানুষ তো আছে, মানুষ আছে, মানুষ নেই কেন? দাদাদের ধরে ধরে নিয়ে, অর্থাৎ দাদা বলতে আমি সমগ্র আমলীগ সহ বোঝাচ্ছি, তাদেরকে ধরে ধরে নিয়ে কমিটিতে নাম পুরা করছে। তাদের যতগুলো অঙ্গ সংগঠন, কোনো একটা কমিটি পূর্ণাঙ্গ লোকের মতো লোক নেই। বিএনপিকে ক্ষমতায় দেওয়ার পরে আমলীগ সরাসরি নয়, রাজপথে থেকে যাবে অনেকে। পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলে জামাত থাকবে, ইসলামী বাকি দলগুলো থাকবে। এনসিপি বলে কিছু নেই, এনসিপি এখন মূত্রথলিতে পরিণত হয়েছে, একেবারে ড্যামেজ। কিন্তু ছাত্র বৈষম্যের যে আন্দোলনের যে যুবশক্তি, একেবারে তৃণমূল মানুষগুলা রয়ে গেছে, তারা আবার খুব 6 মাসের থেকে 1 বছরের ভিতরে বাংলাদেশে একটি এমন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করবে কারা? ওই যে যারা ব্যারাক ব্যাংকে মিটিং করেছিল, সেই শক্তি, যারা এদেশকে অন্য পটভূমিতে নেওয়ার চেষ্টা করেছিল, যার বিএনপির জন্য যারা নিতে পারেনি, করতে পারেনি, ব্যর্থ হয়েছে, সেই শক্তি বিএনপিকে এমনভাবে ধাপিত করবে যে হ্যাঁ, তারা বিএনপির ভিতরে আরেকটি দূরদর্শিতা, মানে দুষ্টু গরুর নজর ভাঙা বেড়ার দিকে কিভাবে বের হয়ে যাবে, তাদের নজর কিন্তু জায়গা ঠিক আছে, তারা কোথায় পালাবে। ভারতের সাথে তাদের একটি সখ্যতা আমলীগের মাধ্যমে গড়ে তুলেছে যে এদেশের থেকে দাবরানি দিলে তারা ভারতে আশ্রয় পাবে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের মাধ্যমে এই একটি সুড়ঙ্গ পথ ভারতের সাথে তারা তৈরি করেছে। এটা 1 থেকে দেড় বা 2 বছরের ভিতরেই বিএনপি এদেশ থেকে আবার
চরমভাবে অপমানিত, ক্ষমতাচ্যুত হবে, দেউলিয়ায় পরিণত করে দেবে তাদেরকে, একেবারে দেউলিয়া। অর্থের থেকে বলেন, জনগণের দিক থেকে বলেন, ক্ষমতার যে যত ধরনের অপকৌশলী তারা ব্যবহার করুক, প্রশাসনে তাদের কোনো লোক নেই, পুলিশে নেই, কোনো বাহিনীতেই। আমি যতটুকুন আমি বললাম, আর কেউ তথ্য উপাত্ত চেয়ে বসবে, আমি আমার দূরদর্শিতা দিয়ে বলছি, কোথাও বিএনপির কোনো সজ্জন তারা তৈরি করতে পারেননি তাদের এই লুটতরাজ বা তাদের এই সংস্কারের ভিতরে বাধা তৈরি করে রাষ্ট্রকে যে একটু অবজ্ঞার চোখে দেখলেও তারা তাদের দলীয় ক্ষমতাকে শক্তিশালী দেখে পুরা রাষ্ট্রকে তারা অবজ্ঞা করেছে, পুরা রাষ্ট্রকে তারা অত্যন্ত ঘৃণার জায়গা হিসাবে জনগণকে তারা নেক্কারজনকভাবে অবহেলা করেছে। এই তুচ্ছ তাচ্ছিল্যতার প্রতিশোধ জনতার নিতে হয়তো 1.5 থেকে 2 বছর লাগবে, এবং এর পিছনে যারা ডক্টর ইউনূসকে লন্ডনে তারেক জিয়ার কাছে বসতে উপদেশ দিয়েছে, উপদেশটাকে তারা ব্যবহার করে দ্রুত নির্বাচনের দিকে মনস্থির করতে, মনস্তাব করতে নির্দেশনা দিয়েছেন, তারাই বিএনপিকে ঠিক আমলীগের ধাঁচে ফেলে, আমলীগের আওতার মতো করে আমলীগ বানিয়ে এদেশ থেকে, রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেবে। এটি আমার দূরদর্শিতায় বলে, এটি আমার সময় ক্ষেপণের যে কাল গণনার যে মেধাপঞ্জিকা সেটাই বলে। অতএব হাসনাত যেটা বলেছে, সেজদা দিয়ে এসেছে, এই সেজদার পিছনে অনেক কিছু হবে ভবিষ্যতে, তার পূর্ণাঙ্গ একটি মানে কি বলো, নাটক মঞ্চস্থ হবার অপেক্ষায় থাকলাম। আমি নয়, আপনিও থাকুন। আসসালামু আলাইকুম।